হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব ইউনিট 2 থেকে আমি সাজেশনে যে টিকাগুলো দিয়েছিলাম তোমাদের, মল্টিক প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, পরিবেশ সংরক্ষণ আইন, এই সমস্ত যে টিকাগুলো আছে 5 নম্বরের ইউনিট 2 থেকে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি। তোমরা দেখে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে অর্থাৎ এই মল্টিক প্রোটোকল এবারে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ধরে নিতে পারো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে। দেখো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। প্রথমেই আছে মল্টিক প্রোটোকল। এখানে কি বলা হচ্ছে দেখো, মল্টিক প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা 1987 সালে প্রণীত হয়েছিল এবং 1989 সালে কার্যকর হয়। এর প্রধান লক্ষ্য হলো স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তরকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা। আর এই প্রোটোকলের অধীনে ক্লোরোফ্লুরোকার্বন এবং অন্যান্য ওজোন ক্ষয়কারী পদার্থের উৎপাদন ও ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার জন্য রাষ্ট্রগুলি সম্মত হয়েছে। মল্টিক প্রোটোকলকে আন্তর্জাতিক পরিবেশগত চুক্তির ইতিহাসে অন্যতম সফল উদ্যোগ হিসাবে গণ্য করা হয়। এই প্রোটোকলের অধীনে বিভিন্ন সময়ে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে লন্ডন সংশোধনী, তারপরে দেখো এই যে সংশোধনীগুলো আছে, মল্টিক সংশোধনী, বেইজিং সংশোধনী উল্লেখযোগ্য। এই সংশোধনীগুলির মাধ্যমে ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের তালিকা এবং তাদের নিয়ন্ত্রণের সীমানা আরও কঠোর করা হয়েছে। তারপর কি দেখো, ভারতে মল্টিক প্রোটোকল একটি স্বাক্ষরকারী দেশ। বলছে ভারত মল্টিক প্রোটোকলে একটি স্বাক্ষরকারী দেশ এবং ওজোন স্তর রক্ষার জন্য জাতীয় স্তরে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিএফসি এর ব্যবহার বন্ধ করা এবং বিকল্প ওজোন বান্ধব প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা। মল্টিক প্রোটোকলের সাফল্যের ফলে ওজোন স্তরের ক্ষয় অনেকাংশে কমেছে এবং বিজ্ঞানীরা আশা করছে যে শতাব্দীর মাঝামাঝি সময় মধ্যে ওজোন স্তর পুরোপুরি পুনরুদ্ধার হবে। এবার দ্বিতীয় প্রশ্ন আছে যেটা কিয়োটো প্রোটোকল। এখানে কি বলা হচ্ছে দেখো, কিয়োটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা 1997 সালে জাপানের কিয়োটো শহরে স্বাক্ষরিত হয়েছিল এবং 2005 সালে কার্যকর হয়। এই প্রোটোকলের প্রধান উদ্দেশ্য হলো গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করে জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা করা। কিয়োটো প্রোটোকলের অধীনে উন্নত দেশগুলি তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমনে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং তা পূরণের জন্য বাধ্য থাকে। এই প্রোটোকলে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, তারপরে দেখো পারোফ্লুরোকার্বন এবং সালফার হেক্সাফ্লুরোকার্বন, এই 6টি প্রধান গ্রিনহাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণের উপর জোর দেয়। কিয়োটো প্রোটোকলের প্রথম কমিটমেন্ট পিরিয়ড ছিল 2008 থেকে 2012 সাল পর্যন্ত। পরবর্তী হচ্ছে 2012 সালে তা সংশোধনী গৃহীত হয়, যা প্রোটোকলের মেয়াদ 2020 সাল পর্যন্ত বাড়িয়েছিল। ভারত কিয়োটো প্রোটোকলের একটি স্বাক্ষরকারী উন্নয়নশীল দেশ হিসাবে ভারতের ওপর গ্রিনহাউস গ্যাস নির্গমনের কোনো বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা চাপানো হয়নি, তবে ভারত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছামূলক পদক্ষেপ নিয়েছে। কিয়োটো প্রোটোকল জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও কিছু উন্নত দেশের অংশগ্রহণ না থাকায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পরের যে প্রশ্নটা আছে, পরিবেশ সংরক্ষণ আইন 1986, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখো তোমরা, পরিবেশ সংরক্ষণ আইন 1986 এখানে কি বলা হচ্ছে দেখো,
পরিবেশ সংরক্ষণ আইন 1986 ভারতে একটি গুরুত্বপূর্ণ আইন যা পরিবেশ সুরক্ষা এবং উন্নতির জন্য প্রণয়ন করা হয়েছে। ভোপাল গ্যাস দুর্ঘটনার পর এই আইনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হল পরিবেশের গুণমান রক্ষা করা, দূষণ নিয়ন্ত্রণ করা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। এই আইনের অধীনে কেন্দ্রীয় সরকার পরিবেশ দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নিয়ম ও বিধি প্রণয়ন করতে পারে। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিল্প ও প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক করা, দূষণের মান নির্ধারণ করা, পরিবেশ দূষণকারী কার্যকলাপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। পরিবেশ সংরক্ষণ আইন 1986 পরিবেশ দূষণকারী শিল্প এবং অন্যান্য কার্যকলাপের ওপরে নজরদারি রাখার জন্য বিভিন্ন কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদান করে। এই আইনের অধীনে পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশগত শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই আইনে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি ব্যাপক আইনি কাঠামো প্রদান করে এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972। এখানে কি বলা হচ্ছে দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 ভারতের বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন। এই আইনের প্রধান উদ্দেশ্য হল বন্যপ্রাণীর অবৈধ শিকার, পাচার এবং বাণিজ্য বন্ধ করা এবং বিপন্ন প্রজাতির সুরক্ষা নিশ্চিত করা। এই আইনের অধীনে বিভিন্ন প্রজাতিকে তাদের সংরক্ষণের অবস্থার ওপর ভিত্তি করে বিভিন্ন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তফসিল 1-এর অন্তর্ভুক্ত প্রজাতিদের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করা হয় এবং তাদের শিকার ও ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ। আইনটিতে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠার বিধান রয়েছে যেখানে বন্যপ্রাণীরা নিরাপদে বসবাস করতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর অধীনে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ এবং তদন্তের জন্য বিভিন্ন কর্তৃপক্ষের ক্ষমতা প্রদান করা হয়েছে। আর এই আইনে বন্যপ্রাণী অবৈধ শিকার ও বাণিজ্যের জন্য কঠোর শাস্তিবিধান রয়েছে। সময়ের সাথে সাথে এই আইনের বেশ কিছু সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে 2002 সালের সংশোধনীটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই সংশোধনীতে বন্যপ্রাণী অপরাধের জন্য শাস্তির পরিমাণ আরও বাড়ানো হয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি জাতীয় বোর্ড গঠনের কথা বলা হয়েছে। এবার পরের প্রশ্ন যেটা আছে দেখো, বন সংরক্ষণ আইন 1980। বন সংরক্ষণ আইন 1980। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো জীববৈচিত্র্য আইন 2002, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। আর তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই যোগাযোগ করে নেবে। পরের প্রশ্ন আছে বায়ু দূষণ প্রতিরোধ আইন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু এর মধ্যে রাখা হয়েছে। আর এখান থেকে যত টিকা আকারে প্রশ্ন আসতে পারে সমস্তটাই কভার করা হয়েছে। জল দূষণ প্রতিরোধ আইন 1974। দেখে নাও, প্রশ্নের উত্তর দেখো। এই ছিল তোমাদের আজকের ক্লাস। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের কোয়ালিটি কেমন হবে তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের স্টাডি মেটেরিয়ালই তোমরা সেক্ষেত্রে পাবে। দেখে নাও, সম্পূর্ণ উত্তরটা দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নাও। দেখো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও।